মেয়র পদে শপথ অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত কর্মীদের রাজপথে থাকা নির্দেশ দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যম একটি পোস্টে তিনি এই নির্দেশনা দেন। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাকের শপথের দাবিতে টানা ৭ম দিনের মতো আন্দোলন করে তার সমর্থকরা। এদিন মৎস্য ভবন, কাকরাইল মোড় সহ কয়েকটি স্থানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন ইশরাক সমর্থকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন তারা। এসএম আরিফের রিপোর্ট। বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দাবিতে টানা ৭ম দিনের মতো আন্দোলন করে তার সমর্থকরা। এদিন উচ্চ আদালতের একটি রিটকে কেন্দ্র করে মৎস্য ভবন মোড়ে অবস্থান নেয় তারা। অনেকে অবস্থান নেয় কাকরাইল মোড়ে। বিভিন্ন স্লোগানে শপথের দাবি জানান ইশরাকের কর্মীরা। যোগ দেন উত্তর বিএনপির নেতাকর্মীরাও। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ যানজটে পড়ে নগরবাসী। তার নগরপিতা হিসাবে, মেয়র হিসাবে তার দায়িত্বভার অবশ্যই বুঝিয়ে দেন। রায় নিয়ে তালবাহানা যারা করছে, আমরা অনতিবিলম্বে এই রায়ের পূর্ণবহাল বাস্তবায়ন দেখতে চাই। সেটাকে অবশ্যই সম্মান করব। পাশাপাশি আমরা প্রত্যাশা করব যে আমাদের পক্ষে যেন একটা সঠিক জাজমেন্টটা যেন হয়। শপথ নিয়ে গড়িমসি হলে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন ইশরাক সমর্থকরা। তো ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে তার রায় তার পক্ষে যাবৎ পর্যন্ত না আসবে যাবৎ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এই গভর্নমেন্টের যেই ছায়া কোনো দল থাকে, তারা ঈর্ষান্বিত হয়ে তার জনপ্রিয়তাকে ভয় পেয়ে তাকে শপথ গ্রহণ করাচ্ছে না। আমরা নগর ভবন ঘেরাও করেছি, আজকে হাইকোর্টের সামনে অবস্থান নিয়েছি। সামনে আমরা ঢাকাবাসী সারা বাংলাদেশে অবস্থান নিব। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মীদের রাজপথে থাকার নির্দেশ দিয়েছেন ইশরাক হোসেন। ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি এই নির্দেশনা দেন। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সব দায়িত্ব থেকে 2 উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার রাতে রাজধানী কাকরাইলে তিনি আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা জানিয়ে এ দাবি জানান। তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে গত কয়েকদিন ধরেই সমর্থকরা আন্দোলন করছেন। ইশরাক হোসেন বলেন, আসিফ মাহফুজের পদত্যাগ চাই। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা নির্বাচনের রোডম্যাপ চাই। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থানের ঘোষণা দিচ্ছি। তিনি বলেন, আমি মেয়র পদে শপথ নেয়ার জন্য আন্দোলন করছি না। একটি গোষ্ঠীর ষড়যন্ত্র রুখে দিতেই এই আন্দোলন। গত কয়েকদিন ধরে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে ইশরাকের সমর্থকরা বিক্ষোভ করছিলেন। আজ তারা কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। দুইজন উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয়ও নাই, কোনো শত্রুতাও নাই, বৈরিতাও নাই, কোনো কিচ্ছু নাই। এখানে কেবলমাত্র বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের জনগণের ভোটের অধিকারের জন্য আজকে আমাকে এই আন্দোলন নিয়ে রাস্তায় নামতে হচ্ছে। আমি ওনাদের শুভকামনা করি। ওনারা পদত্যাগ করে যে রাজনৈতিক দলের তারা সদস্য হয়েছেন বা হতে চান, সেখানে গিয়ে সাংগঠনিক রাজনীতি করেন। সরকারের উপরে আর হস্তক্ষেপ চলবে না, এটা আমরা হতে দেব না। এবং আমরা সুনির্দিষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ চাই। দর্শক, বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন বিএনপি নেতা ইশরাক সমর্থকরা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছে চলছে অবস্থান ও বিক্ষোভ। আর সেখানে আছেন আমাদের সহকর্মী ইলিয়াস মাদবর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইলিয়াস, ইশরাক সমর্থকদের অবস্থান ও বিক্ষোভের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ মহসিন। আমি এখন অবস্থান করছি রাজধানীর কাকরাইল মোড়ে। আপনি জানেন যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের শপথ গ্রহণের দাবিতে তার কর্মী সমর্থকরা কিন্তু টানা আন্দোলন করে যাচ্ছে। আজকে সকাল থেকে তারা মৎস্য ভবন এবং কাকরাইল মোড়ে তারা অবস্থান করছেন। এখানে কিন্তু শত শত তার নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সন্ধ্যায় কিন্তু তার এই কর্মী সমর্থকদের সঙ্গে যুক্ত হয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি এখানে যোগ দিয়ে বলেছেন যে এই আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। দর্শক, তিনি বলেছেন যে এই আন্দোলন মেয়র পদে এই আজকের আন্দোলন কোনো ক্ষমতা নেওয়ার আন্দোলন নয়। এটা আন্দোলনের উদ্দেশ্য ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের জন্যই কিন্তু এই আন্দোলন করছেন, এমনটা জানিয়েছেন।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কিন্তু বলেছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে না যাওয়ার আহ্বান জানিয়েছেন তার কর্মী সমর্থকদের। দর্শক, আপনারা দেখছেন যে এখানে তার কর্মী সমর্থকরা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এখানে রয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আমরা এখন চেষ্টা করব তার সাথে সংযুক্ত হওয়ার। আজকে টানা এক সপ্তাহব্যাপী কিন্তু তাদের এই আন্দোলন চলছে। আপনি জানেন যে আজকে এই নগর ভবনে কিন্তু বিভিন্ন রুমে কিন্তু তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা এখন যুক্ত হব। হ্যাঁ, আমরা এখন লাইভে রয়েছি। আমরা এখন লাইভে রয়েছি। আপনার মূলত কি দাবিতে আসছেন এবং কি দাবি? একটু আগেই তো বললাম। আচ্ছা, কি প্রশ্ন কি? আমরা তো এটা স্পষ্ট আমাদের দাবি। আমরা বক্তব্যের মাঝে আমার পুরো দাবি সার সংক্ষিপ্ত দেয়া হয়ে গিয়েছে। আমার যে মূল বক্তব্য ছিল সেই বক্তব্যে আমার মূল দাবি এবং সব সার সংক্ষেপ দেওয়া হয়ে গিয়েছে। আমরা বলেছি যে এই যে মেয়রের শপথ নিয়ে যে পুরা যে ঘটনাটা ঘটলো, এটার মাধ্যমে জনগণের কাছে এটা উন্মোচিত হয়ে গিয়েছে যে বর্তমান সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে এবং এই সরকারের ভেতরে একটি নতুন রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা তারা রয়েছে এবং তারা দলীয় আচরণ করছে, দলবাজি করছে। এই অবস্থায় কিভাবে একটা সাধারণ নির্বাচন আমরা এক্সপেক্ট করতে পারি? কারণ আজকে আমাকে নিয়ে যত ঘটনা, শুধুমাত্র আমি বিএনপির ধানের শীষের ক্যান্ডিডেট, আর অন্য কোনো কারণ তো এখানে নাই। এটাই হলো গিয়া মূল বিষয় এবং এখানে তারা এটির মাধ্যমে জনগণকে বোঝাতে চাচ্ছে যে আমরা চাইলে বিএনপিকেও দমন করতে পারি। এই ধরনের একটা চেষ্টা রয়েছে বলে আমরা মনে করি। কিন্তু আসলে আমি বলবো যে তারা অত্যন্ত ভুল একটা ধারণা নিয়ে রয়েছে। তারা অন্য কারোর সাথে আমাদের কম্পেয়ার করতে পারবে না। আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ তো গণহত্যাকারী দল। আমরা 17 বছর পুলিশ, বিজিবি, ডিবি, র্যাব, এনএসআই, ডিজিএফআই, এসবি, গুম, খুন, জেল, হত্যা সব কিছুকে আমরা মোকাবেলা করে কিন্তু আমরা স্টিল আমাদের পরিচয় বহন করে রাজপথে দাঁড়িয়েই রাজনৈতিক আন্দোলন করেছি এবং খুনি হাসিনার পালিয়ে যাওয়ার যে রক্তাক্ত পাটাতন আমরা তৈরি করে দিয়েছি। বহু ভাইরা শহীদ হয়েছে। অতএব আমরা আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেওয়ার জন্যে এই আন্দোলন করি নাই, সেটা হবে না। আমরা চাই বাংলাদেশে জনগণের ভোটের অধিকার জনগণ ফিরে পাক, গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। সেটা এই বর্তমান সরকারের অধীনে সেটা প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে, সেটা এখন আর সম্ভব না। এটার জন্যে অবশ্যই প্রথমত এই যে ছাত্র প্রতিনিধি যে উপদেষ্টা, তাদের পদত্যাগ তো 1 নম্বর করতে হবে এবং আরও যদি অন্যান্য রিসাফল করতে হয় সেটা সকল রাজনৈতিক দল, বিশেষ করে সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির সাথে আলাপ আলোচনার মাধ্যমে কিভাবে সুষ্ঠু সঠিক নির্বাচন করা যায় এবং সেটা কিভাবে ডিসেম্বরেই করতে পারে সেটা নিয়ে আলাপ করতে হবে। আমি তো বলছি যে আমাদের দাবি এতক্ষণ ধরে কি বললাম, এই দাবি যতক্ষণ না মানবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ দর্শক, এই ছিল আমাদের কাছে মহসিন, এই ছিল আমার কাছে রাজধানী কাকরাইল মোড় থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইশরাক সমর্থকদের বিক্ষোভ কর্মসূচির সর্বশেষ তথ্য আমরা জানছিলাম। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের আদেশ আগামীকাল বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এদিন ধার্য করেন। বিস্তারিত জানব শিমুল খানের রিপোর্টে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানো ও বিচারকের শাস্তির দাবিতে করা রিটের শুনানি হয় বুধবারও। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন। ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। আইন অনুযায়ী আদালত তাপসের গ্যাজেট নোটিফিকেশন মেয়রশিপ বাতিল করেছে সাক্ষী প্রমাণ নিয়ে এবং ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র ঘোষণা করেছে। আদালতের নির্দেশেই 10 দিনের ভিতর নির্বাচন কমিশন গ্যাজেট করেছে। গ্যাজেট 30 দিনের শপথ হওয়ার কথা।
অ্যাজ অফিসার অফ দ্য কোর্ট উই আর সাপোর্টিং দ্য কজ, গুড কজ, এবং কোর্টকেও অ্যাসিস্ট করছি। আমরা প্রত্যাশা করছি ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ আওয়ার জুডিশিয়াল সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ ডেমোক্রেসি, এবং লটাকে প্রিভেল করার জন্য যে অ্যাপ্লিকেশনটা আনা হয়েছে পারপাসলি, ইন্টেনশনালি, সেই অ্যাপ্লিকেশনটা সামারালি রিজেক্ট হবে। গত 14 মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে দেওয়া রায় স্থগিতের পাশাপাশি তাকে মেয়র পদে শপথ না পালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। শিমুল খান, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সব দায়িত্ব থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার নিজের সামাজিক মাধ্যম ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান। ইশরাক হোসেন বলেন, যেহেতু এটা প্রতীয়মান যে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছেন, হয়তো আগামীতেও সরাসরি যুক্ত হবেন এবং এটাও অনেকটা স্পষ্ট নির্বাচন করবেন, তাহলে পদত্যাগ সঠিক পদক্ষেপ হবে এবং এতে রাজনৈতিক বিতর্কের অবসান ঘটবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দেওয়ার পরেও প্রশাসনিক ক্ষমতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যিনি মেয়রের দায়িত্ব পেয়েছেন তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না, এতে সবাই বিস্মিত। সকালে ময়মনসিংহ বিভাগীয় বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন যে নির্বাচন কমিশনকে এই অন্তর্বর্তী সরকার দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়োগ দিয়েছে, সেই নির্বাচন কমিশন তাদের স্বাধীনভাবে মতামত ব্যক্ত করলেও তাদের হুমকি দেওয়ার জন্য ঘেরাও কর্মসূচি হচ্ছে। বিষয়গুলো ভালো দৃষ্টান্ত না। গত প্রায় 9.5 মাস তারা দায়িত্ব পালন করে চলেছেন। এই সময়ে আমরা এখনো আনুষ্ঠানিকভাবে তাদের সাফল্য ব্যর্থতা নিয়ে আমরা প্রশ্ন তুলি নাই, কিন্তু বেশ কিছু বিষয়ে জনগণের মধ্যে কিছু প্রশ্ন সৃষ্টি হচ্ছে। আওয়ামী লীগের টাকায় বিএনপি নগর ভবন দখল করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। দুপুরে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ সমাবেশে অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে এনসিপি নেতারা বলেন, পতিত ফ্যাসিস্ট আমলের নির্বাচনকে বৈধতা দিয়ে নির্বাচন কমিশন নিজেদের বৈধতা হারিয়েছে। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে এনসিপি ঢাকা মহানগর শাখা। সমাবেশে এনসিপি নেতারা বলেন, নির্বাচন কমিশন কর্তৃক বিএনপি নেতার মেয়রের বৈধতা দিয়ে পতিত শেখ হাসিনার অবৈধ নির্বাচনের বৈধতা দিয়েছে। আপনারা আপনাদের ভাষাগত চেঞ্জ করুন, রাজনীতির ভাষায় কথা বলুন। ছাত্র জনতারা এখানে আছে, তারা পিএইচডি করে এখানে এসেছে, রাজনীতি আপনাদের থেকে কম বুঝে না। নির্বাচন কমিশনের বর্তমান যে উদ্যোগ, তাতে আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতে বাংলাদেশের অধিকার, মানুষের ভোটাধিকার আবারও হরণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা সন্তানদের ফাঁসির কাজটাও দেখতে চাই না, কিছু না। দেশটা আমার, দেশটা আপনার, এই দেশটা কোনো সুবিধাবাদীর না। আমরা এই নির্বাচন কমিশনকে আমরা সতর্ক করে দিয়ে বলতে চাই যে আপনারা আপনাদের হয় অবস্থান পরিবর্তন করুন, আর না হয় অবিলম্বে আপনারা পদত্যাগ করুন। বিক্ষোভকে ঘিরে কমিশনের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড থাকলেও বেলা 1:30টার দিকে ব্যারিকেড উপেক্ষা করে গেটে অবস্থান নেয় এনসিপি। সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আওয়ামী লীগের টাকায় বিএনপি নগর ভবন দখল করেছে এবং ইসিও বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছে। আওয়ামী লীগের টাকায় বিএনপির দলীয় অফিস চলে, আওয়ামী লীগের টাকায় বিএনপি হলো নগর ভবন বন্ধ করে, টাকায় তারা আজকে বড় বড় কথা বলে। ইসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানিকের জায়গায় তারা কথা না বলে একটি নির্দিষ্ট দলের মুখপাত্রের ভূমিকায় তারা পালন করেছে। অবিলম্বে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় এনসিপি নেতারা। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।
নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে দাবি করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নে কথা বলেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, স্থানীয় নাকি জাতীয় নির্বাচন তার সিদ্ধান্ত নেবে সরকার। বিএনপি নেতা ইশরাক হোসেনের ডিএসসিসির মেয়র হিসেবে দায়িত্ব প্রসঙ্গে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ইশরাকের গেজেটের বিষয় নির্বাচনী ট্রাইব্যুনালে পক্ষভুক্ত হওয়ার নজির নেই। তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন আগে কিনা সরকারের সিদ্ধান্ত, ইসির নয়। এনসিপির দাবি রাজনৈতিক, ইসি কোনো মন্তব্য করবে না। ইসি নিরপেক্ষভাবে কাজ করছে। এই সিকোয়েন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে এটা তো নির্বাচন কমিশনের হাতে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারই সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। তো কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এদিন ধার্য করেন। এর আগে গত 14 মে এ মামলায় স্ত্রী জুবাইদা রহমানকে জামিন দেন হাইকোর্ট। 2023 সালের 2 আগস্ট জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তারেক রহমানকে 2টি অভিযোগে 9 বছর ও তার স্ত্রী জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান। রায়ে তারেক রহমানকে 3 কোটি টাকা জরিমানাও করা হয়। জুবাইদা রহমানকে জরিমানা করা হয় 35 লাখ টাকা। এদিকে গত বছরের শেষের দিকে এক আবেদনের পরিপ্রেক্ষিতে জুবাইদা রহমানের সাজা 1 বছরের জন্য স্থগিত করে সরকার। সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল করেছেন আপিল বিভাগ। বুধবার বিচারপতি জুবাইর রহমান চৌধুরী নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 2006 সালে তৎকালীন গৃহায়ন প্রতিমন্ত্রী আলমগীর কবিরের হস্তক্ষেপে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেড নামের একটি সংগঠনকে নিয়ম বহির্ভূতভাবে রাজধানীর মিরপুর 8 নম্বরে 7 একরের একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। এই অভিযোগে 2014 সালের 6 মার্চ শাহবাগ থানায় 4 জনের বিরুদ্ধে মামলা করা হয়। রাখাইনে মানবিক সহযোগিতায় জাতিসংঘের করিডোর প্রস্তাবনা নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি এবং হবেও না বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি কথা জানান। রোহিঙ্গা ইস্যুতে আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি বলেন, 8 বছর ধরে 12 লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে আসুক এটা চায় না সরকার। বিস্তারিত মাহবুব সৈকতের রিপোর্টে। রাখাইন ইস্যু নিয়ে দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। এতে বক্তব্য রাখেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। প্রায় 12 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী হিসেবে অবস্থান করছেন। এ সময় তিনি বলেন, করিডোর নিয়ে কারোর সাথে আলোচনা হয়নি এবং হবেও না। মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে, আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। করিডোরের ব্যাপারটা বুঝতে হবে। সরকারের প্রতি কারো চাপ নেই, এমনকি যুক্তরাষ্ট্রও নেই জানিয়ে তিনি বলেন, সবার একটাই চাওয়া, রোহিঙ্গাদের ফেরত যেতে হবে। আমরা প্রথম থেকেই ভেবেছি এই সমস্যার সমাধান রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্তন করা, প্রত্যাবাসনই এর সমস্যা সমাধান। এই বিষয়ে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নিরলসভাবে কাজ করেছি। বাংলাদেশ সরকার রাখাইনে মানবিক সহায়তা প্রদান, রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ ও অন্তর্ভুক্তির বিষয়গুলো নিয়ে আলোচনার স্বার্থে আরাকান বাহিনীর সঙ্গে যোগাযোগ রেখেছে বলেও জানান নিরাপত্তা উপদেষ্টা। আরাকান আর্মি সুস্পষ্টভাবে বলেছে যে রোহিঙ্গাদের ফেরত নেওয়াটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন। একই কথা আমাদেরকে মায়ানমার সরকারও উল্লেখ করেছেন। যে কথাটি আমাদেরকে আরাকান আর্মি বলেছে তা হলো, পরিস্থিতি অনুকূল হলে তারা এই প্রত্যাবাসনের উদ্যোগ নেবেন। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হলেও চট্টগ্রাম পোর্ট নিয়ে কারোর সাথে আলোচনা না করায় করিডোর দেওয়ার সমালোচনা হচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাইফুল হকের লেখা ফ্যাসিবাদ গণ অভ্যুত্থান বিপ্লব ও সংবিধান শীর্ষক বইয়ের প্রকাশন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। মান্না বলেন, জাতীয় নির্বাচন হবে তা দেশবাসী জানে না, তাই এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা জরুরি বলেও দাবি করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক। আপনি চট্টগ্রাম পোর্টে যদি দিতে চান কেন দেবেন? সব পলিটিক্যাল পার্টিগুলোকে ডেকে কথা বললেন না কেন? আপনি 15ই আগস্টে কথা বলতে পারেন, পূজাতে গোলমাল হতে পারে, সেই নিয়ে সব পার্টিকে ডাকতে পারেন। আগরতলায় ওইখানে আমাদের হাই কমিশনে হামলা করেছেন, তার জন্য ডাকতে পারেন, কিন্তু অন পলিটিক্যাল কোয়েশ্চেন উনি একবারও কাউকে ডাকেননি। ফলে সবার মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে, নির্বাচন কবে দেবেন, কি কি সমস্যা আছে, কি কি পদ্ধতিতে নির্বাচন দেবেন, সেইটা নিয়ে কারোর সাথে কথাবার্তা বলেননি। 28 মের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে জেলে যেতে হবে মালিকদের, এমন হুঁশিয়ারি দিয়েছেন শ্রম কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত বৈঠক শেষে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, পবিত্র ঈদকে সামনে রেখে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে 5 জুনের পর থেকে প্রতিটি লঞ্চে 4 জন করে অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন থাকবে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নৌপথে শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপদ যাত্রা বিষয়ক প্রস্তুতিমূলক সভা করে নৌপরিবহন মন্ত্রণালয়। সভা শেষে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে 5 জুন থেকে 4 জন অস্ত্রধারী আনসার থাকবে প্রতিটি লঞ্চে। নৌ পুলিশ এবং কোস্ট গার্ড তারা থাকবে এবং যাত্রীদের সিকিউরিটির জন্য প্রত্যেকটি লঞ্চে 5 তারিখের পর হতে আনসার থাকবে, অস্ত্রধারী আনসার 4 জন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে মালিকদের প্রতি কঠোর নির্দেশনা দেন তিনি। সিদ্ধান্ত হয়েছে যে ওনারা ওনাদের ঘর বাড়ি বিক্রি করে আমাকে 28 তারিখের মধ্যে টাকা পয়সা দেবেন, আমাকে না, তাদের শ্রমিকদের টাকা পয়সা করবেন, আর যদি না করেন তাদের জন্য আমার হুলিয়া জারি হয়েছে, মানে ওয়ারেন্ট জারি আছে, দে উইল বি অ্যারেস্টেড। শ্রমিকদের বেতন না দেয়া 5 জন মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, কোনো মালিককেই ছাড় দেওয়া হবে না। মালিকদের আমি অনুরোধ করছি, যেভাবে পারেন আপনারা হয় টাকা পয়সা শোধ করেন অথবা আপনাদেরকে জেলে যেতে হবে। এবং আমি এটা ধমকি দিচ্ছি না, ওয়ারেন্ট জারি আছে, আমরা ওয়ারেন্টটা এক্সিকিউট করছি না। আর বিদেশে যাওয়ার কথা কালকে আবার বলেছি, নট এ সিঙ্গেল পার্সন উড লিভ। কয়েকজনকে আমি বলেছি আপনারা ঢাকা শহর ছাড়তে পারবেন না। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আগামী 7 জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে বুধবার ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখ মানুষের এই যাত্রা সহজ করতে আজ বিক্রি করা হচ্ছে 31 মের ট্রেনের আসন। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। সকাল 8টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়, আর দুপুর 2টায় পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ায় আন্তনগর ট্রেনগুলোর জন্য আসন নির্ধারিত রয়েছে 33,315টি। চামড়ার মান ঠিক রাখা এবং যথাযথভাবে সংরক্ষণের জন্য সরকার বিনামূল্যে সারা দেশে 30,000 টন লবণ সরবরাহ করবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সচিবালয় বাণিজ্য মন্ত্রণালয় সম্মেলন কক্ষে কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির সভা শেষে একথা জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, এসব লবণ দেয়া হবে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায়। এবছর যেন কোনো সিন্ডিকেট কাজ করতে না পারে সেজন্য সরকার মজুদের উপর জোর দিচ্ছে বলেও জানান তিনি। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মাদ্রাসা এবং এতিমখানাগুলোতে 30,000 টনের অধিক বা 30,000 টন ন্যূনতম আমরা বিনামূল্যে আমরা লবণ সরবরাহ করব, এবং আমরা একটা প্রামাণ্যচিত্র তৈরি করছি যার মাধ্যমে আমরা এই চামড়ার ব্যবস্থাপনা, চামড়াকে কিভাবে সংরক্ষণ করা যায় এবং যতক্ষণ পর্যন্ত তারা উপযুক্ত মূল্য না পান ততক্ষণ পর্যন্ত যেন এটা সংরক্ষণ করতে পারেন, তার যে প্রায়োগিক বিষয়গুলো প্রাসঙ্গিকভাবে আমরা সেখানে তথ্যচিত্রে উত্থাপন করব এবং এটা আমরা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার প্রসার করব। যাব প্রবাসের সংবাদে।
আসন্ন পবিত্র হজযাত্রীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে সৌদি আরব সরকার। প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, ইতোমধ্যে বহুভাষিক স্বাস্থ্য সচেতনতা কিট চালু করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এই সচেতনতা কিটে তাপজনিত অসুস্থতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবহারিক নির্দেশনা, তীব্র সূর্যের প্রভাবে শরীরের ক্ষতি এড়াতে করণীয়, সচেতনতামূলক ভিডিও, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রয়োজনীয় কন্টেন্ট এবং মুদ্রণযোগ্য শিক্ষামূলক উপকরণ অন্তর্ভুক্ত হয়েছে। পুরো হজ জুড়ে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এগুলো কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। হজে অংশগ্রহণকারী ও দায়িত্বপ্রাপ্তদের কিটের রিসোর্সগুলো নিয়মিত ডাউনলোড ও ব্যবহারের জন্য উৎসাহিত করা হচ্ছে। অন্যদিকে এবছর সকল হজযাত্রীর জন্য একটি নিরাপদ ও আরামদায়ক স্বাস্থ্যসম্মত হজ অভিজ্ঞতা নিশ্চিত করার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে সৌদি আরব। দুবাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির সংযুক্ত আরব আমিরাতের আহ্বায়ক জাকির হোসেন। তিনি আর বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। প্রতিনিধি মহিউল করিম আশিক জানান, দুবাইয়ের একটি হোটেলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দলের সকল নেতাকর্মীকে সংযত থাকতে হবে এবং কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করার কঠোর নির্দেশ দেন। একই সাথে তিনি সংযুক্ত আরব আমিরাতের আইন কানুন মেনে চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। দুবাই শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাম্মেল হোসেন রুবেলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন দুবাই শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত শ্রমিক দলের সভাপতি প্রকৌশলী মাহে আলম, শাহেদ আহমেদ রাসেল আলম সহ নেতাকর্মীরা। সমাবেশ শেষে তারেক রহমানের সৌজন্যে নেতাকর্মীদের হাতে বিশেষ উপহার তুলে দেন। আবারও প্রধানমন্ত্রীর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন আধুনিক মালয়েশিয়ার রূপকার ডক্টর মাহাথির মোহাম্মদ। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, সম্প্রতি পুত্রজায় পারদানা লিডারশিপ ফাউন্ডেশন PLF আয়োজিত একটি বই প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই ইচ্ছা প্রকাশ করেন। অনুষ্ঠানে তার জীবন ও নেতৃত্ব নিয়ে লেখা এ কনভারসেশন উইথ তুন ডক্টর মাহাথির বিন মোহাম্মদ, লিগাসি অফ লিডারশিপ অ্যান্ড ভিশন শীর্ষক বইটি উন্মোচিত হয়। যদিও গত 2022 সালে জাতীয় নির্বাচনে মাহাথির জামানত হারিয়েছেন। মাহাথির যদি আবারও প্রধানমন্ত্রী হন, তবে প্রথম কাজ হিসেবে তিনি জাতি, ধর্ম ও রাজতন্ত্র সম্পর্কিত আলোচনা নিষিদ্ধ করার জন্য আরোপিত শাস্তি বাতিল করবেন বলে জানিয়েছেন মাহাথির। মালয়েশিয়ায় কিনি মাহাথির মোহাম্মদের উদ্ধৃতি দিয়ে জানায়, মানুষ কি ভাবছে তা জানার অধিকার একজন নেতার থাকা উচিত। তাদের মুখ বন্ধ করে দিলে নেতৃত্ব সফল হয় না। আমাদের দরকার বাক স্বাধীনতা, ব্যবসা করার স্বাধীনতা, দরকার সরকার ও বেসরকারি খাতের মধ্যে দৃঢ় সহযোগিতা। কুয়েতে ক্রিকেট প্রেমীদের আয়োজনে মরুর বুকে একখণ্ড বাংলাদেশ। প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ ক্রীড়া সংগঠন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েত আয়োজনে মহান স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং সম্মাননা প্রদান করা হয়। প্রতিনিধি আল আমিন রানা জানান, গতকাল দুদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সংগঠনের উপদেষ্টা সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনের পরিচালনায় ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের সহযোগিতায় নির্মিত সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি কার্যক্রমের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সৌরার্দি সরোয়ারের সভাপতিত্বে গাজী ও সামিরার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস কুয়েতের মিনিস্ট্রির শ্রম মোহাম্মদ আবুল হোসেন, কাউন্সিলর দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান, তৃতীয় সচিব আব্দুল লতিফ ফকির।